হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি এখন যাচ্ছি শ্রমিক মঞ্চে। ওখানে আজকে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মতিথি উৎসব চলছে। উৎসব সকাল থেকেই শুরু হয়ে গেছে। দুপুরে ছিল ভোগ বিতরণের আয়োজন। ওখানে আজ 10,000-এরও বেশি লোকের ভোগের আয়োজন করা হয়েছিল। আমার বোনের পুরো পরিবার এই ঠাকুরের দীক্ষিত। বোন আজকের দিনের কথা আগে থেকেই বলে রেখেছিল। আমার দুপুরে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসতে পারলাম না। মাস্তুতো বোনের বাচ্চাটার অন্নপ্রাশন ছিল, সেখানেও তো যাওয়ার প্রয়োজন ছিল। বোন এখান থেকেই একটু টাইমের জন্য গেছিল। এই সংকল্পটুকু নিয়ে যেন আজ আমরা বাড়ির দিকে যাই। আর এই মুহূর্তে আমি কিছুক্ষণ কীর্তন শুনে চলে এলাম ঠাকুরের এখানে। কি সুন্দর সাজিয়েছে দেখো, আর কি শান্তি এখানে। আমি নিজেও দীক্ষিত, খুব অল্প বয়সে দীক্ষা নিয়ে নিয়েছি। আমার পুরো পরিবার রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। আর এখানে এসে শুভ্রার সঙ্গেও দেখা হয়ে গেল। শুভ্রা এই ঠাকুরেরই দীক্ষিত। অনেক কটা দিন পর ওকে দেখলাম, খুব ভাল লাগলো দেখা হয়ে। আমি জানতাম এখানে এলে ওর সঙ্গে দেখা হবে। ঠাকুরের প্রার্থনার সময় হয়ে গেছে। বোন আর শুভ্রা দুজনে চলে গেল ঠাকুরের প্রার্থনা করতে। বোনকে দেখে যতটুকু জেনেছি, এই ঠাকুরের প্রার্থনার টাইম একদম ফিক্সড থাকে। বোনকে দেখেছি ও যেখানেই থাকুক, বাসে, ট্রেনে বা যেখানেই থাকুক, ও ঠিক একই টাইমে প্রার্থনায় বসে যায়। প্রার্থনা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তাই দুপুরে যতই লোক হয়েছিল, এখন কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে। যারা এই সংস্থা এবং মন্দিরের সঙ্গে যুক্ত তারাই শুধু আছে। যেমন আমার বোন, বোনের বর, এরা সকলে এই মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আমার বোনের গোটা পরিবারের এই ঠাকুরের উপর ভীষণ বিশ্বাস। ওরা প্রত্যেকেই ফুল ভেজ খায়, শুধু বোনের ছেলেটাই ননভেজ খায়। ছেলেটা ছোট আছে, তাই যতদিন ইচ্ছে খাক, তারপর ওর মর্জি মতো যেটা ভাল লাগবে সেটাই খাবে। ওরা এই ঠাকুর নিয়ে ভালো আছে, ভালো থাকুক। যে যেভাবেই হোক, ভালো থাকাটা জরুরি বলো। খুব ভাল লাগলো এসে, খুব শান্তি পেলাম। আমরা যেই গুরুদেবেরই দীক্ষা নিই না কেন, ব্যাপারটা তো একই। তাই এই ধরনের অনুষ্ঠানে গেলে ভীষণ শান্তি লাগে, ভীষণ ভাল লাগে। আমি যখন রামকৃষ্ণ মঠে গিয়ে প্রার্থনা করে আসি, তখন আমার যেমনি অনুভূতি হয়, এখানে গেলেও আমার সেম অনুভূতি হয়। একটু অন্যরকম কিচ্ছু মনে হয় না। আসল কথাটা হলো, সব ঠাকুরই এক, আলাদা কিছু নয়। আমার ভাই বোনেরা এসেছে আমার বাড়িতে ঘুরতে। আমি এদের সবাইকে আমার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য নেমন্তন্ন করেছিলাম, কিন্তু এদের একদম টাইম নেই। এরা 2 দিনের জন্য এসছে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। আর দেখো, আমার বর তার ছোট ছোট শালাশালিদের জন্য পনির পকোড়া ভাজছে। ও এই পনির পকোড়াটা খুব সুন্দর বানায়। ওদেরকে বারবার বলছি, অন্তত একটু ঝোল ভাত খেয়ে যা। ওদের এক কথা, না দিদি সময় নেই। ওদেরও দোষ নেই, এখানে এতগুলো বাড়ি আর ওরা এসে 2 দিন হাতে নিয়ে। মামা মাসিরা বাড়িতে এসছে শুনে আমার মেয়ে এসে মামা মাসিদের সঙ্গে দেখা করতে। আর আমার ভাই বোনেদের পনির পকোড়া এত ভাল লেগেছে যে ওদের পনির পকোড়া নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। যদিও ম্যাচিংটা নেহাত মন্দ না, গরম গরম চা, সঙ্গে পনির পকোড়া, আর ফ্রিজে কিছু চকলেট ছিল, সেটাও সঙ্গে দিয়েছি। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। খুব ভাল লাগলো ছোট ছোট ভাই বোনদের সঙ্গে সময় কাটিয়ে। আমাদের সময় মামাবাড়ি কেমন ছিল সেই গল্প হলো, ওদের সময় মামাবাড়ি কেমন ছিল সেই গল্প হলো। মামাবাড়িতে কাটানো সময়টা হয়তো আলাদা, যেহেতু আমি ওদের থেকে অনেকটাই বড়, কিন্তু কিন্তু গল্পগুলোর আবেগ না পুরো এক, অনুভূতিটাও একই রকম। এখন পরের দিন সকালে, সকাল বলতে বেশ সকাল। আজ মকর সংক্রান্তি। সকলকে জানাই শুভ সকাল ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। মকর সংক্রান্তি উপলক্ষে কাজের দিদি 2 দিনে ছুটি নিয়েছে। প্রতি বছরই নেয়। কাজের দিদি তো আসবে না, কিন্তু কাজগুলো তো করতে হবে, ওই জন্য সকাল থেকেই শুরু করে দিয়েছি। আজকের দিনে তো একটু ঘর দৌড় উঠোন ধোয়া মোছা না করলে হয় না বলো। কালকে সব ভেবেই রেখেছিলাম সকালে উঠে কি কাজ করব।
সেই মতো আমি ঘুম থেকে উঠেই আগে বাসি জামাকাপড় ছেড়ে নিয়েছি। প্রথমে তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে নিলাম। রোজ পুজো করতে এসে ঠাকুরঘর মোছার সময় তুলসী মঞ্চটাও মুছে দিই। তবে সাবান দিয়ে এরকমভাবে ঘষে ঘষে এটা আমি মাঝে মাঝে পরিষ্কার করি। এমনি দিনে যখন কাজের দিদি একদিনের জন্য ছুটি নেয় তখন ঘর মুছে ফেলি, কিন্তু উঠোনটা আর জল দিয়ে ধুই না, তখন ভালো করে ঝাড় দিয়ে রাখি। কিন্তু আজকে তো শুধু উঠোন ঝাড় দিলে হবে না, আজকে উঠোনও ধুতে হবে, ঘরও মুছতে হবে। সব কাজ কমপ্লিট হয়ে গেলে চান করে আগে পুজোটা দিয়ে নেব। আর এই সব কিছু আমরা ছোট থেকেই শিখেছি। ছেলেবেলায় মাকে দেখেছি এই সব অনুষ্ঠানের দিনে মা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে যেত। তারপর ঘুম থেকে উঠে উঠোন লেপতো, ঘর লেপতো, বাসির সকল কাজ সেরে সকাল সকাল চান করে পুজো দিয়ে তারপর মা রান্নাঘরে ঢুকতো। তারপর বিয়ে হয়ে এ বাড়িতে যখন এলাম তখন এ বাড়ির মাকেও দেখতাম খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেত এই সকল অনুষ্ঠানের দিনে। আর শ্বশুরমশাই দুটো ব্যাগ নিয়ে বাজারে চলে যেতেন। বাবার বাজার করে আস্তে আস্তে মায়ের সকল কাজ সেরে চান করে পুজো দেওয়া হয়ে যেত। আর আমার বিয়ের পর বেশ কিছু বছর ঠাকুমা বেঁচে ছিলেন। আমি ওনাকে 6 বছর পেয়েছি। আমি দেখেছি এই সকল অনুষ্ঠানের দিনে আমাদের এই বাড়িতে কয়লার উনুন ধরানো হতো। গ্যাসে রান্না বান্না হতো, কিন্তু কয়লার উনুন ধরিয়ে তাতে পিঠে ভাজা হতো। উনুনের এক পাশে ঠাকুমা বসতেন আর এক পাশে মা বসতেন। আর মাঝে মাঝে শ্বশুরমশাই পেপার পড়তে পড়তে গিয়ে উনুনের আগুন পোয়াতেন আর দেখে আসতেন পিঠে কতদূর হলো ভাজা। আর আজকের দিনে যতই পিঠে ভাজা হোক আর যাই রান্না হোক, একটা স্পেশাল মেনু হতোই হতো, সেটা হলো ছোটো মাছ চচ্চড়ি। এই ছোটো মাছ চচ্চড়িটা এই সংক্রান্তির দিনে হতোই হতো। কত বছর আগেকার কথা এখন মনে পড়লে মনে মনে কষ্টই হয়। মনে হয় সেই দিনগুলোও খারাপ ছিল না, ভালোই ছিল। হয়তো আজকের মতো এত স্বাধীন ছিলাম না, শ্বশুর শাশুড়ি ঠাকুমার কথা একটু মেনে চলতে হতো। তবুও সেই দিনগুলো মন্দ ছিল না, ভালোই ছিল। বাড়িটা জমজমাট ছিল, গমগম করতো বাড়িটা। ঠাকুমা ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করে চা খেয়ে মুখে পান দিয়ে পেপার পড়তেন, আর বাবা জোরে জোরে টিভিতে খবর শুনতেন। বর টিফিন খেয়ে অফিসে চলে যেত। আমি আর মা দুজনে রান্নাঘরে রান্নাবান্না করতাম। বাবা মাঝে মাঝে চা চাইতেন, চা করে দিতাম। কখনো কখনো বাবার বন্ধুরা আসতেন, ওনাদেরও চা করে দিতাম। আবার সন্ধেবেলা বরের বন্ধুরাও আসতো, তাদেরও চা করে দিতাম। কিছুটা সময় এইভাবে কাটার পর মেয়ে এলো আমাদের জীবনে। তখন আর দেখে কে, বাড়ি যেন চাঁদের হাট। মেয়ের রূপে মা লক্ষ্মী যেন আমার ঘরে চলে এসছে। সেই সময়ে ছোট ননদ বাড়ির কাছাকাছিই থাকতো, চিত্তরঞ্জনে। সে তো তখন পারলে রোজ বিকেলে চলে আসে ভাইজিকে দেখতে, ভাইজির সঙ্গে খেলতে। আর আসতো প্রতি সপ্তাহে ছুটির দিনে এখানে চলে আসতো থাকতে। তখন কলকাতা থেকে বড় ননদ, মামা শ্বশুর, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি কেউ না কেউ আসতেই থাকতো এই বাড়িতে। মাঝে মাঝে বাংলাদেশ থেকে বাংলাদেশের আত্মীয় স্বজনরাও আসতো এই বাড়িতে। কিন্তু ধীরে ধীরে সময় তো চেঞ্জ হয়েই যায় না, আমরাও আর বেরোতে পারি না একদম। আর মামা শ্বশুর, মাসি শাশুড়ি সকলের বয়স হয়ে গেছে, তারাও আর বেশি আসতে পারে না। ননদরাও খুব বেশি আসতে পারে না, তাদেরও ব্যস্ততাপূর্ণ জীবন, যার যার সংসারে ভীষণ ব্যস্ত তারা। এখন মাঝে মাঝে সেই সব দিনের কথা খুব মনে পড়ে। সেই দিনগুলোও বেশ ভালো ছিল, বেশ অন্যরকম ছিল। আমার ঘর মোছা হয়ে গেলেই শাশুড়ি মাকে ঘুম থেকে ওঠাবো। মা এখনও ঘুমিয়ে আছে। মা যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, বর মায়ের সকালের কাজকর্ম সব সেরেই অফিসে যায়। ঘুম থেকে উঠিয়ে গরম জল দিয়ে মুখ মুছিয়ে মায়ের সকালের খাবার, ওষুধ সব খাইয়ে তারপর নিজে খেয়ে অফিসে যায়। কিন্তু আজকে এত অঘোরে ঘুমোচ্ছিল যে আমি বারণ করলাম ওঠাতে। ঘরটা মোছা হয়ে গেলেই আগে খাবারটা করে মাকে খাইয়ে দেব। সকালে খুব হালকাই খায় মা, লিকুইড খাবার খায়, কারণ রুটি বা অন্য কিছু খেতেও পারে না, আর তাছাড়া হজমও হয় না মায়ের।
সকালে এনশিওরের মধ্যে কয়েকটা বিস্কুট গুলিয়ে খাওয়ানো হয়। দুপুরে আর রাতে ভাত খায়, আর বিকেলে একটু চা, ব্যাস। অনেক বছর ধরে বিছানায় পড়ে আছে তো, খাওয়া দাওয়া ঠিকঠাক খেলেও না খুব রোগা হয়ে গেছে মানুষটা। খুব যত্নে রাখা হয় বলে মানুষটাকে এখনও সুস্থ আছে, ভালো আছে, টিকে আছে। আমার এদিকে একটু ভুলই হয়ে গেল। সকালবেলা বর পিঠের বাজার করতে গিয়ে একবারে ঠাকুরের জন্যও সন্দেশ নিয়ে এসেছিল। আমি ভেবেছি ও ঠাকুরের মিষ্টিটা বার করে রেখে দিয়েছে, তাই জন্য আমি আর ওকে কিছু জিজ্ঞেস করিনি। আমি সোজা ব্যাগটা নিয়ে রান্নাঘরে একদম স্ল্যাপের উপরে রেখে দিয়েছি। রেখেছি একদম স্ল্যাপের উপরে রেখে দিয়েছে। আর স্ল্যাপের উপরে রেখে ঠাকুরকে কি আর দেওয়া যায় বলো? ভুল হয়ে গেছে, আর তো কিছু করার নেই। আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে। এত বেলাতে মিষ্টির দোকানে আজকে অন্তত কিছু পাওয়া যাবে না। এই বেলাটা আমাকে জল মিষ্টি দিয়েই পুজো দিই। দুপুরবেলা তো মিষ্টির দোকানে নতুন সন্দেশ বানাবে, বিকেলবেলা সন্দেশ এনে তারপর সন্ধ্যা দেব। আজ অনেক দিন পর একটু নিজের জন্য 5 মিনিট সময় দিলাম। আমি প্রথম থেকেই ঘরোয়া উপাদান দিয়েই ফেসিয়াল বলো আর স্কিন কেয়ার বলো, যেটাই বলো সেটা আমি ঘরোয়া উপাদান দিয়েই করি। আমি রোদে বসে বসে প্যাক লাগাচ্ছিলাম আর পাশের বাড়ি বৌদির বড় নাতির সাথে গল্প করছিলাম। ধোয়ার পরে আগে তো পাতি নারকেল তেলই মাখতাম, তবে এখন বডি অয়েল লাগাই। মেয়ের জন্য কিনে আনতে আনতে নিজেরও অভ্যেস হয়ে গেছে বডি অয়েলের। পাশে বৌদির নাতি তো ছোট বাচ্চা, তো বাবু নিজের দাদিকে বলছে, দাদি দেখো ও দাদি কিয়া লাগা রহি है मुंह में। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এই লাল পাড় সাদা শাড়িটা অনেক দিন পর পরলাম। এই লাল পাড় সাদা শাড়িটা আমাকে পদ্মদা একবার কালী পুজোর সময় দিয়েছিল। আমি এরকম পুজো আচ্ছার দিনে সবসময়ই শাড়ি পরতে ভালোবাসি, তাই ছাপা শাড়ি খুঁজতে গিয়ে হঠাৎ এই লাল পাড় সাদা শাড়িটা হাতে পড়ল। ভাবলাম অনেকদিন শাড়িটা পরা হয়নি, পরে নিই। কালী পুজোর সময় যখন এরকম লাল পাড় সাদা শাড়ি পরে, তখন পদ্মদা আমাদের পাড়ার সকলকে এরকম একটা করে লাল পাড় সাদা শাড়ি দিয়েছে। পাড়ার মহিলাদের তো দেয় এবং দেবেও। পদ্মদা অন্য পাড়ার মহিলারাও চাইলে দেয়, যদি পদ্মদার কাছে এরকম লাল পাড় সাদা শাড়ি থাকে তো। আজকে নিয়ে শাড়িটা অনেকবার পরা হয়ে গেল। এই শীতকালে না আমার বাগানে একদম ফুল ফোটে না। যেহেতু বাগানটা অনেক বড় আর অনেকগুলো ফুল গাছ আছে, তাই কুড়িয়ে কাছে আমার রোজকার পুজোর কাজ ভালোভাবেই হয়ে যায়। শুধু শীতকালটাই এমনি হয়, ফুলটা কমে যায়, আর গরমকালে ফুলে ভরে যায় গোটা বাগান। কিছু বছর আগে পর্যন্ত আমি শীতকালে কিছু সিজন ফ্লাওয়ার লাগাতাম। ভাবছি সামনের বছর থেকে আবার সিজন ফ্লাওয়ার লাগাবো। আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আরও একবার সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দ করবেন আজকের দিনটা, আর অনেক অনেক পিঠে খাবেন।